ট্রেনই রয়েছে। এই প্রত্যেক দিন তো মানে রেলে ওঠা একটা দুর্বিষহ বা দুঃসহ হয়ে যাচ্ছে। যেমন পরের পর রেল দুর্ঘটনা ঘটছে, এটা একটা ধারাবাহিক দুর্ঘটনায় পরিণত হয়েছে। আর এই জায়গায় দাঁড়িয়ে রেল মন্ত্রী, প্রধানমন্ত্রী তারা নিষ্ক্রিয়। যাত্রী সুরক্ষা বলে কিছু নেই, রেল যাত্রীদের কোনো নিরাপত্তা নেই, রেল যাত্রীদের কোনো নিরাপত্তা নেই। কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী শুধু যারা বেশি দামের টিকিট কাটতে পারেন তাদের জন্য কিছু নতুন ট্রেন ওই পতাকা নেড়ে উদ্বোধনে ব্যস্ত, কিন্তু সাধারণ ট্রেন, সাধারণ যাত্রী, ভারতবর্ষের আমজনতা, তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে এই রেল দফতর। এখানে রেলওয়ে ট্র্যাক মেনটেন্যান্স, প্রযুক্তি, শূন্যপদ পূরণ, নিরাপত্তা সমস্ত সর্বনাশ হয়ে গিয়েছে। পরের পর ঘটনায় দেখা যাচ্ছে রেলের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা বলে কিছু নেই। অর্থাৎ বেলাইন হয়ে থাকা কোনো ট্রেনের কামরার উপর গিয়ে আর একটা ট্রেন পড়ছে, অর্থাৎ তাকে তার আগের স্টেশনে থামিয়ে দেয়া, দুর্ঘটনাস্থলে পৌঁছানোর আগে থামিয়ে দেয়া, সেই সব ব্যবস্থাও থাকা নেই। আমরা এর আগে ওড়িশার দুর্ঘটনায় দেখেছি 3টে ট্রেন জড়িত। আমরা তার পরের দুর্ঘটনায় দেখেছি ভয়ঙ্করভাবে একই লাইনে গিয়ে 2টো ট্রেন পর হয়ে চলেছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী মনে রাখুন, দুর্ঘটনা ঘটে যায়, কিন্তু সেই দুর্ঘটনা যদি ধারাবাহিকভাবে ঘটতে থাকে এবং ধারাবাহিক দুর্ঘটনায় পরিণত হয়, তাহলে রেলমন্ত্রী চেয়ারে আঁকড়ে থাকা, চেয়ারে বসে থাকার অধিকার আছে কিনা এই প্রশ্ন তো সামনে আসবেই। রেল বাজেটটা আপনারা তুলে দিলেন, রেলের যে আলাদা একটা গুরুত্ব ছিল, রেল বাজেটের দিন প্রকাশ্যে মানুষ জানতে পারতেন, দেশবাসী প্রকাশ্যে জানতে পারতেন ট্রেন নিয়ে, রেল নিয়ে কি ভাবনা চিন্তা। নতুন রেলের পাশাপাশি কত বরাদ্দ, কত কি নিরাপত্তা, প্রযুক্তিগত উন্নতি, রক্ষা কবচ, কজন মানুষের সুযোগ হয় রেল বাজেটের বই কাগজপত্র লোকসভা থেকে জোগাড় করে এনে পড়ার। ফলে রেল ব্যবস্থাটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করছে কেন্দ্রের সরকার, কোথাও বেচে দিচ্ছে বেসরকারি হাতে, দ্রুত বেসরকারীকরণ চলছে, যাত্রীদের নিয়ে ছেলে খেলা হচ্ছে। আজকেও দেখুন অন্তত 2 জনের মৃত্যু এবং আরো বেশ কিছু আহত। এবং রেলের দুর্ঘটনার পর রেলের তরফ থেকে দ্রুত উদ্ধারের ব্যবস্থাও দেখা যায় না। এর আগের কয়েকটা ঘটনা তো দেখা যায়নি। খবর আসছে রাজ্য সরকারের কাছে, তারপর রাজ্য সরকার সেখানে ছুটে গিয়ে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। আর অন্য রাজ্যের ক্ষেত্রে ঘটলে সেটা আরো কঠিন হয়ে যাচ্ছে। আমাদের রাজ্যের যাত্রীরা আটকে আছে, সেখানে গিয়ে সাধ্যমতো নিয়মের বেড়াজাল থেকেও মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ, সেই কাজ করতে হচ্ছে। ফলে এই গোটা বিষয়টা রেলমন্ত্রী তার আর 1 মিনিট ক্ষমতায় বসে থাকার, চেয়ারে বসে থাকার অধিকার নেই। আমি আবার বলছি, দুর্ঘটনা ঘটে যায়, কিন্তু সেই দুর্ঘটনাকে নিয়মে পরিণত করে ছেড়েছেন, দুর্ঘটনাকে নিয়মে পরিণত করে ছেড়েছেন নরেন্দ্র মোদী এবং তার রেলমন্ত্রী এবং তার সরকার। দুর্ঘটনা ছিল ব্যতিক্রম, সেই দুর্ঘটনাকে একটা সাপ্তাহিক নিয়মে পরিণত করে ছেড়েছেন, মানুষের জীবন নিয়ে ছিলিমিনি খেলছেন এরা। বলছি, আজকে সকাল থেকে রাজারহাট, উত্তর 24 পরগনা বিভিন্ন এলাকায় ইডি রেশন দুর্নীতি মামলায় অভিযান চালাচ্ছে। সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে 10টা জায়গায় একসঙ্গে তল্লাশি। দেখুন, প্রিয় মল্লিকের ঘনিষ্ঠ, দেখুন এটা তদন্তের বিষয়, যেটা তদন্তের বিষয় সে বিষয়ে এই মুহূর্তে কোনো রাজনৈতিক মন্তব্য করব না। তবে আমরা আশা করব যে কেন্দ্রীয় এজেন্সি যদি কোনো অভিযোগ থাকে নিরপেক্ষভাবে কাজ করবে। সেটা যদি শুধুমাত্র বিজেপির স্বার্থসিদ্ধি করার জন্য কোনো একটা অভিমুখ আগে থেকে ঠিক করে নিয়ে মানুষের কাছে তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করার জন্য কোনো তদন্ত পরিচালিত হয়, সেক্ষেত্রে বিষয়টা আপত্তির।
আর বাকি যদি কোনো অভিযোগ থাকে তারা তদন্ত করবেন। সেক্ষেত্রে কনসার্ন ব্যক্তি যার বিরুদ্ধে তদন্ত করছে তিনি বা তার আইনজীবীরা বিস্তারিত বলতে পারবেন, এ বিষয়ে মন্তব্য করব না। আজকে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ একজনের বাড়ি গিয়েছিলেন, তার নাম হচ্ছে বারিক বিশ্বাস। সেখানে দেখা যাচ্ছে মার্সিডিজ, ফরচুনার, প্রাসাদের মতো বাড়ি। একজন দলের কর্মী বা একটা ব্যবসায়ী, আপনি যার নাম বললেন এ ব্যাপারটা তদন্তের স্বার্থে তার বাড়িতে গেছেন, তার বাড়িটা বড় দেখেছেন, তার বাড়িতে গাড়ি দেখেছেন, তো এটা আমরা কি করে জবাব দেব? এখন কেউ যদি ব্যবসায়ী হন তো তিনি যদি বৈধভাবে সব করে থাকেন তো মিটে গেল, আর যদি অবৈধ কিছু থাকে তাহলে তদন্তকারীরা আদালতকে জানাবেন। এই বিষয়টা কনসার্ন ব্যক্তি এবং তার আইনজীবীরাই বলতে পারবেন। এই ব্যক্তির সঙ্গে রাকিবুর বা জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ কানেকশন এজেন্সি বলছে, এবং দেখুন, এজেন্সি যেগুলো বলে সেগুলো একটা নির্দিষ্ট অভিমুখ রেখে বলে, নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্যে বলে। ফলে এজেন্সি বলা মানেই সেটা ধ্রুব সত্য, এটা ভাবার কোনো কারণ নেই। সমাজে কাজ করতে গেলে রাজনীতিবিদ হন, ব্যবসায়ী হন, তাকে 10টা লোকের সঙ্গে মিশতে হয়। তারা কখন কে কি করছে এর গ্যারান্টি দেওয়া সম্ভব নয়, কিন্তু এটা খুব স্পষ্টভাবে এটা বলা যেতে পারে, নির্দিষ্টভাবে বলা যেতে পারে যে তদন্তের মতো যাবে। একটা ব্যবসায়ী, তিনি কোনো লোক যদি ব্যবসা করে, তার হাতে যদি একটু বেশি টাকা পয়সা থাকে, তো সে বড় বাড়ি করেছে, সে দুটো বাড়তি গাড়ি রেখেছে, সে নিয়ে ভেবে আমি কি করব, সেটা আমাদের আলোচ্য বিষয় হয় কি করে? যদি বৈধভাবে হয়ে থাকে তো তিনি কাগজপত্র দেখিয়ে দেবেন, আর যদি কোথাও অবৈধ কিছু থাকে তাহলে তিনি বা তার আইনজীবীরা এ বিষয়ে বলবেন। এ বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আজকে দিল্লিতে অধীর চৌধুরী প্রেস মিট করেছেন, সেখানে বলছেন যে যতদিন বাঁচবো কংগ্রেস কর্মীদের জন্য লড়াই করবো। তৃণমূল যতই বলুক বা ভাবুক যে অধীর চৌধুরী কংগ্রেস থেকে বের করে দিয়েছে, অধীর চৌধুরী দেখুন, এটা খুব ভালো কথা। কেউ যদি মনে করেন তিনি যতদিন বাঁচবেন একটা দল করবেন, এটা খুব তার সিদ্ধান্ত, এ ব্যাপারে আমরা কি মতামত দেব। কিন্তু তিনি যদি চোখের সামনে দেখতে পান বা যতদিন বাঁচবেন যদি দেখতে পান যে তার দল তাদের নেতৃত্বে ক্রমশ মোটামুটি একটা সম্মানজনক অতীতের জায়গা থেকে কমতে 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 এসে বিধানসভায় 0, লোকসভায় 1 এবং তিনি নিজে তৃতীয় হয়েছেন তার নিজের নির্বাচনী কেন্দ্রে, তাহলে তো বুঝতে হবে তাদের রাজনৈতিক লাইন বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক অভিমুখ, তাতে এমন গন্ডগোল হচ্ছে যে বাংলার মানুষ তাদের সমর্থন করছেন না। আজকে হাইকমান্ডের বৈঠকে তাকে কংগ্রেস নেতা গোলাম আহমেদ বীর তাকে বলছে প্রাক্তন সভাপতি, আর এটা শুনে তিনি চলে যান এবং তিনি বলেছেন তিনি মাঠে ময়দানে নেমে কাজ করেছেন, অন্যদের মতো নয়, তার নির্বাচনের সময় কেউ আসলেও নেই। এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। আমরা দেখেছি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে প্রদেশ কংগ্রেস সিপিএম এর সঙ্গে হাত মেলানোর পরেও এবং বিজেপিকে যাবতীয় অক্সিজেন দেওয়ার চেষ্টা করার পরেও বিধানসভায় 0 হয়েছে, লোকসভায় 1 হয়েছে, অধীরবাবু নিজে তৃতীয় হয়েছেন, হেরে গিয়েছেন। এবং আমরা এও দেখেছি যে দিল্লির কংগ্রেস একটা লাইন নিতে চাইছে, আর অধীরবাবু তার পশ্চিমবঙ্গ কংগ্রেসকে অন্ধ তৃণমূল বিরোধিতা থেকে বিজেপির বি টিমে পরিণত করে দিয়েছেন, যে কারণে দিল্লির কংগ্রেসের কোনো প্রথম সারির নেতা অধীরবাবু বিইং প্রদেশ কংগ্রেস প্রেসিডেন্ট, তার নির্বাচনী প্রচারেও কেউ আসেনি। ফলে এটা তাদের সাংসারিক বিবাদ, তারা বুঝবেন তাদের দলের বিবাদ। ভোটের আগে যে মল্লিকার্জুন খাড়গে বলেছিলেন যে উনি যদি ছেড়ে দেন ছেড়ে দিন বলেছিলেন, আজকে সেই কথাকে উল্লেখ করে উনি বলছেন এটা তার ভালো লাগেনি, মানে কার্যত হাইকমান্ডের বিরুদ্ধে চলছে। হাইকমান্ডের নীতি ইন্ডিয়া জোটের স্পিরিটের নীতি, আর অধীরবাবু বাংলায় সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে অন্ধ তৃণমূল বিরোধিতাকে প্রাথমিকতা দিয়ে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করে বিজেপিকে অক্সিজেন দিতে গিয়ে দিশাহীন পলিটিক্স করেছেন, এবং তার নিট রেজাল্ট হচ্ছে কংগ্রেস তো ডুবেছেই, তিনি নিজে তাঁর নির্বাচনী কেন্দ্রে তৃতীয় হয়েছেন। ফলে তাদের পার্টি লাইন বেঙ্গলে, বাংলায় তাদের ভাবনা চিন্তা, তাদের ভাষা, তাদের আক্রমণ বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছেন। তা এখন তার মুখ থেকে নানা রকম হতাশার কথা বেরোচ্ছে। টলিউডের যে অচল অবস্থা তাতে
টলিউডের অচলাবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীকে এটা নিয়ে একটি কথাও বলবো না, কারণ ওটা নবান্নে মিটিং চলছে, যতক্ষণ না সেটা শেষ না হচ্ছে। দেব টুইট করেছেন যে বিধানসভায় বাংলা সন্ধ্যের ভাগের মধ্যে বিরুদ্ধে সমাধান। প্রস্তাব আনছে শাসক দল। বিধানসভায় বাংলা ভাগের বিরুদ্ধে প্রস্তাব আনছে শাসক দল। শুভেন্দু অধিকারী বলছেন তারাও বাংলা ভাগ চান না, কিন্তু উত্তরবঙ্গের মঞ্চরা মেনে নেওয়া হবে। বোকা বোকা কথাবার্তা বিজেপি। বাংলা ভাগ করার চক্রান্ত বিজেপি। যখনই তারা হেরে যায়, যখনই বুঝে যায় আবার হারবে, তারা ভাঙতে হবে, কেন্দ্রশাসিত অঞ্চল করতে হবে, টুকরো করতে হবে, এইসব। এইবার তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকার, শাসক পক্ষ তারা বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রস্তাব আনছেন। তাহলে এবার এই বিজেপির নানা মুখে নানা কথা না বলে, আর বিজেপির অন্তরাত্মা চাইছে বঙ্গভঙ্গ, আর নানা মুখে নানা কথা বলে মানুষকে বিভ্রান্ত না করে আসুন প্রস্তাবে ভোট দিন। প্রস্তাবের সমর্থনে, বঙ্গভঙ্গ চাই না, বঙ্গভঙ্গ চাই না, এই প্রস্তাবের সমর্থনে ভোট দিন। যদি সত্যি আপনারা বঙ্গভঙ্গের বিরোধী হন, তাহলে আসুন বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে প্রস্তাব আসছে বিধানসভায় সমর্থন করুন। ধরা পড়ে যাবে সেদিনকে, সেদিন বোঝা যাবে কাদের মনে এক মুখে এক। আর এইসব কথা জাগলারি। উত্তরবঙ্গ কেন, বাংলার প্রতিটি প্রান্তের উন্নয়ন ভারসাম্যমূলকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, এবং সেই কারণেই কোচবিহারেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবার জয়ী হয়েছেন লোকসভায়। বিজেপির সাংসদ, বিজেপির স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক কোচবিহারে হেরেছে। একের পর এক লোকসভা নির্বাচন এবং বিধানসভার উপনির্বাচনে উত্তরবঙ্গে তো ভালো রেজাল্ট করেছে তৃণমূল। ফলে কথা জাগলারি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। বঙ্গভঙ্গ যদি রুখতে চান, বঙ্গভঙ্গের যদি বিরোধী হন, তাহলে বিধানসভায় বঙ্গভঙ্গ রুখতে যে প্রস্তাব আসবে তাকে সমর্থন করুন। শান্তনু ঠাকুর তো নিশিকান্ত দুবেকে সমর্থন করে বলছে যে মালদা মুর্শিদাবাদে অনুপ্রবেশের কারণে ক্রাইসিস সিচুয়েশন তৈরি হয়েছে, ওখানে সেন্ট্রাল ফোর্স দরকার, কেন্দ্রের সাথে অন্তর্ভুক্ত দরকার। উনি তো কেন্দ্রীয় মন্ত্রী, বাজার গরম করছেন কেন? ক্ষমতা থাকলে কেন্দ্রীয় মন্ত্রিসভায় বলে তার দাবি আদায় করে ছাড়ুন, কে বারণ করেছে? শান্তনু ঠাকুর এবার তো কোন বিধানসভা কেন্দ্রে কি রেজাল্ট হয়েছে দেখতে পেয়েছেন তো। বাংলার মানুষকে ভুল বোঝানোর পরিণতি তো শান্তনু ঠাকুর দেখতে পেয়েছেন। মধুপর্ণা ঠাকুর তো বিধানসভা উপনির্বাচনে জিতে চলে এলেন বাগদা বিধানসভা কেন্দ্র থেকে। তো শান্তনু ঠাকুর তো হারাতে পারেননি মধুপর্ণা ঠাকুরকে। বাংলার মানুষের রায় তো পড়ে নিয়েছেন। তো এই ধরনের বিভ্রান্তিকর, কুৎসামূলক, ধর্মীয় ভেদাভেদের কথাগুলো এখানে বলছেন কেন? কেন্দ্রীয় মন্ত্রী আছেন, যান, যদি দম থাকে দিল্লিকে গিয়ে বোঝান, এখানে এই বিভেদের রাজনীতি করবেন না। বলছেন যে অনুব্রত মণ্ডল সুপ্রিম কোর্টে জামিন পেলেন সিবিআই কেসে। দেখুন, জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল, এবং আমরা যেটা বারবার বলে আসছি যে অকারণে দীর্ঘদিন আটকে রাখা হচ্ছে, তদন্তের নতুন কোনো অগ্রগতি নেই, শুধুমাত্র বিজেপির রাজনৈতিক চাপের কাছে আটকে রাখা হচ্ছে। এবং এর আগের হিয়ারিংগুলোতেও দেখা গিয়েছিল যে মহামান্য বিচারকরা জানতে চাইছেন আটকে রাখছেন কেন, তদন্তের অগ্রগতি কোথায়, আর কি জানা গেল, আর কি পাওয়া গেল, কিসের জন্য আটকে রাখছেন। তদন্তকারী এজেন্সি লার্নেড কোর্টকে স্যাটিসফাই করতে পারেনি। লার্নেড কোর্টের কাছে জামিনের আবেদনটাই গ্রহণযোগ্য বলে মনে হয়েছে, তাই জামিন মঞ্জুর হয়েছে অনুব্রত মণ্ডলের। কিন্তু ইডির এখনো একটা কেসে ওটা তো আইনের বিষয়। কারোর বিরুদ্ধে একাধিক মামলা থাকলে একটা জামিন পেলেই তো বেরোতে পারবেন না, এটা টেকনিক্যাল বিষয়। ওটা আর একটা মামলার আবার শুনানি হবে। আর কিছু কারো কাছে হ্যাঁ আছে এখন বলছি যে 21শে জুলাই মঞ্চ থেকে অভিষেক আত্মসমীক্ষা মূল্যায়নের কথা বলেছিল, সেই প্রক্রিয়াও দেখা যাচ্ছে যে শুরু হয়ে গিয়েছে। এটা কতটা দ্রুত তৃণমূল ছাড়তে চাইছে 26-এর কথা? এটা দলের অভ্যন্তরীণ ব্যাপার, সাংগঠনিক বিষয়, বিষয় একদম কোনো বিস্তারিত বলার কোনো প্রশ্নই নেই। শুধু এটুকু বলতে পারি যে লোকসভা নির্বাচনের পর আমরা যেটা দেখেছিলাম যে কিছু এলাকায় আমাদের রেজাল্ট খুব ভালো হয়েছে, আবার কিছু কিছু এলাকায় কিছু সিট আমরা হেরেছি, কিছু কিছু অঞ্চলে আমাদের ভোট আমরা আশানুরূপ ভোট পাইনি। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে তার সিদ্ধান্ত, দলের নীতি ঘোষণা করেছিলেন। সেই মূল্যায়ন পর্ব, বিশ্লেষণ পর্ব চলছে সাংগঠনিকভাবে।
যেখানে ভালো সেখানে আরো ভালো করা, আর যেখানে আশানুরূপ হয়নি তাহলে এত উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরেও, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এত রকম উন্নয়নের কাজ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরেও কোথাও কোথাও কেন আমরা হারলাম, কোথাও কোথাও কোনো কোনো এলাকায় কেন আমাদের আশানুরূপ ফল হয়নি, তার একটা পর্যালোচনা, কিছু কারণকে চিহ্নিত কিভাবে করা যায় সেই প্রক্রিয়াটা চলছে। এতে আগামী দিনে দলকে আরো শক্তিশালী করার ক্ষেত্রে, ক্ষয়ক্ষতি মেরামতির ক্ষেত্রে অনেক সুবিধা হবে। গতকাল 12 জন সাংসদ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছে বিজেপি। শান্তনু ঠাকুর তিনি বলছেন যে প্রধানমন্ত্রীকে দুর্গাপুজোতে আমন্ত্রণ জানানো হয়েছে, অথচ সুকান্ত মজুমদার বলছেন না এরকম কোনো আমন্ত্রণ জানানো হয়নি। আবার প্রকাশ্যে মন্ত্রীদের, বিজেপির মন্ত্রী জায়গায় এর আগের দিন দেখা গেল শুভেন্দু অধিকারীর সঙ্গে দ্বিমত। আজও কথা, ওনারা দেখা করেছেন ওনাদের প্রধানমন্ত্রীর সঙ্গে, বঙ্গ বিজেপির সাংসদরা। একজন বলছেন দুর্গাপূজায় আমন্ত্রণ করেছি, অন্যজন বলছেন এই ধরনের কোনো আলোচনা হয়নি। তো হাস্যকর কথাবার্তা। বিজেপি দল হারার পর দিশাহারা, অনেক চেয়ে চিন্তে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রধানমন্ত্রীর কাছে গেছেন এবং প্রধানমন্ত্রী সান্ত্বনা পুরস্কারের মতো তাদের সঙ্গে দেখা করেছেন। যাদের মধ্যে থেকে একজন ক্যাবিনেট মন্ত্রী দিতে পারে না, পূর্ণমন্ত্রী দিতে পারে না, তো তাদেরকে তো যোগ্য সাংসদ হিসেবে প্রধানমন্ত্রী ধরেন না। যারা বঙ্গ বিজেপির সাংসদরা দেখা করলেন তাদের মধ্যে একজনকেও কেন্দ্রে পূর্ণমন্ত্রী হওয়ার যোগ্য বলে মনে করেন না নরেন্দ্র মোদী। ললিপপ দেওয়ার মতো দেখা করেছেন, তাই নিয়ে এরা নাচতে নাচতে রটিয়ে বেড়াচ্ছেন, এই বলছেন এই বলেছি, ও বলছেন ওই বলেছি, যত সার্কাস। আদর্শ সাংসদ নয়, ওদের তো কেন্দ্রীয় পূর্ণমন্ত্রী যোগ্য বলেই মনে করেন না। বাংলায় 2014 সাল থেকে এই যে 2024-এর তৃতীয় মন্ত্রিসভা, তাতে একজনও পূর্ণমন্ত্রী নেই, কেন্দ্রের ক্যাবিনেট মন্ত্রী নেই। তো এই যে বঙ্গ বিজেপির সাংসদরা লাফাতে লাফাতে গিয়ে দেখা করলেন, তো তাদের একজনকেও পূর্ণমন্ত্রীর উপযুক্ত বলে তো নরেন্দ্র মোদী মনেই করেন না, তাদের তো যোগ্য বলেই মনে করেন না। এখন দলের সবাই যদি দেখা করতে চায় কোনো একটা স্টেট থেকে, তো ওই লালিপপ দেওয়ার মতো দেখা করেছেন, তাতেই এরা ধন্য। এবার তাই নিয়ে এরা নাচানাচি করছে। বেসিক বার্তাটা কি, যে বাংলার 12 জন সাংসদের একজনকেও মানে লোকসভার সাংসদের একজনকেও, এবং রাজ্যসভায় আছেন, রাজ্যসভাতেও আছেন, তাহলে বাংলার বিজেপির সাংসদদের কাউকে কেন্দ্রের পূর্ণমন্ত্রী হওয়ার উপযুক্ত বলে মনে করেন না নরেন্দ্র মোদী। তো এরা কি দেখা করলেন, কি করলেন না করলেন, এ তাদের ব্যাপার। देखिए, ये जो रेल एक्सीडेंट है ये तो एक धारावाहिक प्रोसेस हो गया है, ये ही नियम हो गया है, नियम हो गया है ये रेल एक्सीडेंट। एक के बाद एक बड़ा एक्सीडेंट हो रहा है। और ये जो सेंट्रल गवर्नमेंट है, प्राइम मिनिस्टर, रेल मिनिस्टर, ये जो बेसिक पैसेंजर सिक्योरिटी है, इसके ऊपर इन लोगों को कोई ध्यान नहीं है। पैसेंजर सिक्योरिटी, रेलवे ट्रैक मेंटेनेंस, एंटी कॉलिशन डिवाइसेस, कोऑर्डिनेशन बिटवीन स्टेशंस, और जो वैकेंसीज है वो फिलअप करना, ये तो नहीं हो रहा है। तो एक के बाद ये सिर्फ धनी लोगों के लिए, पैसा वाला लोगों के लिए ज्यादा दाम के नए टिकट वो फ्लैग ऑफ कर रहा है, वो पताका फ्लैग ना रहा है। लेकिन पूरा देश में जो आम जनता है, ट्रेन से, इसका ये तो नाइटमेयर हो गया है ये ट्रेन जर्नी। किसी का कोई सिक्योरिटी नहीं है। रेल मिनिस्टर एक के बाद एक एक्सीडेंट हो सकता है, लेकिन एक के बाद एक कंटिन्यूअसली ये कैसे हो सकता है? उसके बाद रेलवे मिनिस्टर के चेयर में एक आदमी कैसे बैठ सकता है? इसीलिए पूरा रेल डिपार्टमेंट को ये एक पूरा खत्म कर दिया ये नरेंद्र मोदी गवर्नमेंट।
ज्यादा वायनाड में देखा गया सुबह लैंडस्लाइड हुआ जिसमें कम से कम 84 लोगों की मौत हो गई है। रेस्क्यू वर्क में प्रॉब्लम आ रहा है क्योंकि वहाँ तेज बारिश है। देखिए ये तो एक एक्सीडेंट है, डिजास्टर है। तो वहाँ पर जो लोग का मौत हुआ है, जो लोग डिस्टर्ब हुआ है, हम लोग यहाँ से उनके लिए हमारा पूरा उसका फैमिली के लिए सिंपैथी है। तो सेंट्रल गवर्नमेंट वहाँ पर पूरा कोऑपरेट करना चाहिए, वहाँ का स्टेट गवर्नमेंट को। ये एक बड़ा इंसिडेंट है, इतना ही। बंगाल के एमपीज इलेक्शन के बाद पीएम से कल मिले, इस मुलाकात को आप कैसे देखते हैं? देखिए, बंगाल का जो भाजपा एमपीज है वो प्राइम मिनिस्टर के साथ एक मुलाकात हुआ। तो क्या हुआ, क्योंकि 2014 से आज तक 2024 थर्ड गवर्नमेंट नरेंद्र मोदी जी का एक भी कैबिनेट मिनिस्टर, फुल मिनिस्टर बंगाल से नहीं है। तो ये साबित करता है जो एमपीज बंगाल का भाजपा का प्राइम मिनिस्टर के साथ मुलाकात करने गए थे, उनमें से एक ही आदमी को भी प्राइम मिनिस्टर, कैबिनेट मिनिस्टर के लिए वो सोच नहीं सकता, वो कैपेबल नहीं है, वो प्रॉपर नहीं है। तो ये जो एमपीज है बंगाल का, उस समय एक को भी कैबिनेट मिनिस्टर रैंक नहीं दिया नरेंद्र मोदी जी ने। तो ये एक कॉन्सोलेशन प्राइज है। हम आपके टाइम दिया 5 मिनट 10 मिनट सामने बैठने के लिए बोला, ये सब कंसोलेशन प्राइज है। आज असेंबली में बीजेपी की तरफ से स्पीकर के खिलाफ नो कॉन्फिडेंस मोशन लाया गया, 18 चार्जेस उन पे लगाए। अरे, ऑपोजिशन लीडर जो है उनका खिलाफ नो कॉन्फिडेंस सुकांत मजुमदार का है। ऑपोजिशन लीडर जो है उनके खिलाफ नो कॉन्फिडेंस दिलीप घोष का है। और ये दिलीप बाबू, सुकांत बाबू, ये सब नो कॉन्फिडेंस मोशन और जेपी नड्डा साहब के वहां पे वो मूव किया है। पहले तो उनका घर संभालिए, फिर बंगाल का असेंबली, वो तो बड़े दूर की बात है। 5 तारीख को असेंबली में बंग भंग का रेजोल्यूशन आ रहा है। देखिए, ये प्रॉपर टाइम है। ये जो बंग भंग, एंटी बंग भंग रेजोल्यूशन आ रहा है, भाजपा को ये सपोर्ट करना चाहिए। भाजपा का एक लीडर बोल रहा है बंगाल को टुकड़ा करना चाहिए, और एक लीडर बोल रहा है टुकड़ा तो करना ही चाहिए, यूनियन टेरिटरी करना चाहिए, और एक बोल रहा है नहीं, ऐसा नहीं, वैसा होना चाहिए। ये सब नाटक है, नौटंकी है, भाजपा का कंस्पिरेसी है बंगाल का टुकड़ा करना। इसके खिलाफ हम लोगों ने एक मोशन, एक रेजोल्यूशन असेंबली में आ रहा है। तो भाजपा का उसको सपोर्ट करना चाहिए। जो भाजपा लीडर्स है, अगर वो सचमुच बंगाल को टुकड़े करने का खिलाफ है, तो ये एंटी बंग भंग जो रेजोल्यूशन आ रहा है, उनको भाजपा को सपोर्ट करना चाहिए। लास्ट क्वेश्चन दादा, आज सुबह से देखा गया है कि ईडी का सर्च ऑपरेशन अलग अलग जगहों पर। ये देखिए, ये इन्वेस्टिगेशन का बात है, इसका ऊपर कोई टिप्पणी नहीं करूंगा। ये सिर्फ आशा है कि भाजपा का डायरेक्शन में नहीं होगा। अगर किसी के खिलाफ कोई एलिगेशन है तो एजेंसी हैज एवरी राइट टू इन्वेस्टिगेट। सो जिसका खिलाफ हो रहा है वो या उसका लॉयर, वो लोग बोल सकेंगे। इसके ऊपर हमारा कोई टिप्पणी नहीं है। थैंक यू।